বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ। বিদেশিদের কাছে গিয়েও বিএনপির আশা পূরণ হয়নি, সংবিধান মেনে নির্বাচন, বলছে আওয়ামী লীগ। কোন সংবিধান মেনে নির্বাচন, প্রশ্ন বিএনপির। আওয়ামী লীগের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ। সংঘর্ষে নয়, ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন লক্ষ্মীপুরের সজীব, সিসিটিভির ফুটেজ দেখে পুলিশের মত। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একসাথে কাজ করছে ওয়াশিংটন, ঢাকা, মানবাধিকার রক্ষায় গুরুত্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, নিজের সৃষ্টিতে বেঁচে আছেন হুমায়ুন আহমেদ, প্রয়াণ দিবসে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। প্রশাসনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসম্পাদন চুক্তি, এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশ ও জনকল্যাণে প্রণীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগে 2015 সাল থেকে শুরু হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই বা এপিএ। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও সম্মানী। 2021-22 অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করা 10 মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেন সরকার প্রধান। প্রথম হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ব্যক্তি পর্যায়ে সম্মাননা দেওয়া হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে। সমবায় বিভাগের সচিব। দুর্বার অগ্রযাত্রায় বাংলাদেশ যেন পিছিয়ে না যায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা আছে আমাদের, কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগোতে পারলাম সেই সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সেই সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলা। কাজে আজকে আমি বলতে পারি যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে। যেটা আমরা করতে পেরেছি আমাদের সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই। সীমাবদ্ধতা ডিঙিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের নেপথ্যের কর্মকাণ্ড তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যেটা লক্ষ্য স্থির করেছিলাম সেটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমি মনে করি যে খুব কম দেশ এটা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, তার মাঝে আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমস্ত ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া এটা কঠিন কাজ। যে কোনো অসাধ্য সাধনে দুর্নীতি বর্জিত আন্তরিকতাকে প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে, এখন যে লক্ষ্যটা আমরা স্থির করেছি 41-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা আমরা করতে পারবো। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অনেকাংশ অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে তুলে ধরেন সরকার প্রধান। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে 26 সাল থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বিএনপির আশা পূরণ হয়নি। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। রাজধানীর তেজগাঁও 7 রাস্তা থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন সমাবেশের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। আহমেদ বাবুর রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ যোগ দেন দলের নেতাকর্মীরা। সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, ষড়যন্ত্র হচ্ছে,
তবে জনগণই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। বাংলা কলেজের সামনে যে তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, এতে জনসাধারণ ক্ষিপ্ত হয়েছে। জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তাদের ইট পাটকেল ছুড়েছে। এই নিয়ে বিরাট এক নিউজ, বিরাট এক বিষয়। মানে আপনাদেরকে এইখানে সজাগ থাকতে হবে। বিভিন্ন ভাঙচুর, জামা পোড়ার অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি একটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নৈরাজ্যের পথে হাঁটছে। তাদের মুখে যা জানতে চেয়েছিল, তাদের চোখ মুখ শুকিয়ে গেছে, গলার পানি শুকিয়ে গেছে। আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া কোনো কিছু নয়, বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরে যুবক সজীব বিএনপি পুলিশের সংঘর্ষে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এমন মত দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি ফেরদৌস বেগম নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিএনপির এক দফা দাবিতে চলা পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায়। এ সময় বিএনপির এক কর্মী নিহত হওয়ার খবর প্রকাশ হয়। তবে পুলিশ জানায় সংঘর্ষের স্থান থেকে 2-2.5 কিলোমিটার দূরে পাওয়া যায় সজীবের মরদেহ। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিরোজা টাওয়ারের গলির মুখে 4 থেকে 5 জন ছেলে সজীবকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে সজীব দৌড়ে ফিরোজা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। পুলিশ সুপার জানান, ফিরোজা টাওয়ারের বাসিন্দা নোমান হোসেন গুরুতর আহত সজীবের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের জরুরি নাম্বারে কল করা হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমাদের মোড় থেকে কলেজ রোডের যে একটা রোড আছে, সেই রোডের 150 গজ দূরে তার ফাঁকে আবার একটা গলি আছে। সেখানে আমরা সিসি ফুটেজে দেখেছি যে হঠাৎ করে 3-4 জন ওখানে একজন স্টেপ করছে এবং সেই ছেলেটি, আমি সিসি ফুটেজ আপনারা দেখবেন, আমি দিব আপনাদেরকে, সেই ছেলে দৌড়ে চলে এসে ফিরোজা টাওয়ার নামে একটা বিল্ডিং এর বড় দরজা খুলে ভিতরে ঢুকে সে পিছন থেকে লাগানোর চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ মৃত্যুর সময় নোমানের কাছে দেয়া সজীবের বক্তব্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। তখন সে জিজ্ঞেস করেছে, তুমি কি এই পদযাত্রা মিছিলে আসছো নাকি? সে বলছে না। তখন বলছে যে তারা তোমাকে মারলো কারা? তো বলে 4-5 জন আমাকে মারছে। তখন কেন মারছে তোমাকে? তো সে যেটা বলেছে যে আমার কাছে 30 টাকা পয়সা পায় এবং সে বিবাহ করেছে, এই সংক্রান্ত বলার আর সে নাকি কথা বলতে পারেনি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপিও সংবিধান মেনেই নির্বাচন চায়, তবে কোন সংবিধানে নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতারা। পদযাত্রা কর্মসূচিতে তারা বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকের কাটা ছেঁড়া সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ করেন তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। এক দফা দাবিতে উত্তরা আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিএনপির পদযাত্রা। অংশ নেয় দলের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে সমাবেশে বিএনপির নেতারা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন। বিএনপি সংবিধানের অধীনে নির্বাচনে যাবে, তবে বিচারপতি খায়রুল হকের কাটাছেঁড়া সংবিধানে নয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শান্তির সমাবেশের নামে অশান্তি সৃষ্টি না করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় পূর্ণ তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন ও ১২টি দেশ। যৌথ বিবৃতিতে হিরো আলমের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে সই করেছেন কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সকলের প্রতি আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। সোমবার বনানী বিদ্যানিকেতন কেন্দ্রের সামনে হিরো আলমের উপর হামলা হয়। এই ঘটনায় এরই মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, যারা বাংলাদেশের ছোটখাটো বিষয় নিয়ে বিবৃতি দেয় সেসব দেশে মানুষ হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা ঘটলেও কোনো উচ্চবাচ্য হয় না। Ask them that why আপনারা কেন জিজ্ঞেস করেন না যে প্রতিদিন লোক মারা যায় বিভিন্ন দেশে, তখন তারা কেন স্টেটমেন্ট দেয় না? আর বাংলাদেশ হইলে একটা মগের মূল্য পাইছে ওরা। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আর এই কারে মারলো এইটা ইনভেস্টিগেট করে দেখতে হবে কে মারিয়েছে। ওরাই কি এমন হতে পারে যে কেউ কেউ এটাতে ইনভলভ ছিল? উই ডোন্ট নো। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন ও ঢাকা। মানবাধিকার, শ্রম অধিকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মুখপাত্র ম্যাথু মিলার। রিপোর্ট করছেন দুলি মল্লিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির মাঠে সরব বিদেশি কূটনীতিকরা। গেল সপ্তাহে ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ও তার প্রতিনিধি দল। ওইসব বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জোর দেন মার্কিন প্রতিনিধি দল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে আসে একই ইস্যু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার আবারও স্পষ্ট করেন ওয়াশিংটন ঢাকার একসাথে কাজ করার বিষয়টি। One of the things I have emphasized from this podium that the Undersecretary emphasized in her trip is the importance of the United States and Bangladesh working together to achieve Bangladesh's goal of free and fair elections. বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মানবাধিকার, গণমাধ্যম, জবাবদিহিতা এসবই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে অগ্রাধিকার ইস্যু। আর এসব নিয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বলে জানান। Crucial role of civil society, human rights defenders, journalists, and labor activists, accountability for human rights abuses. These are important issues in our bilateral relationship because we believe these should be shared priorities for our two countries. এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন করলে তার জবাব দেননি ম্যাথু মিলার। The sanction is working, I guess. I didn't hear a question, so go ahead. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। Please. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এডিস নিয়ন্ত্রণে উত্তর সিটির বাজেটে সর্বোচ্চ বরাদ্দ, ভবনে লার্ভা পাওয়া গেলে পানি গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ। অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রপ্তানি, প্রবৃদ্ধি ৩১%, পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুৎ উৎপাদনে $১৩০ কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতেই আগ্রহের কথা জানান ডেনমার্কের রাষ্ট্রদূত উইনে স্ট্রুপস পিটারসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন। ১০০টি অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগেরও আহ্বান জানান। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত দুই দেশের ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষকে প্রভোগ করেছে,
সংঘর্ষকে প্রভোগ করে তারা সংঘর্ষ বাঁধিয়েছে, এটি তাদের উদ্দেশ্য, এবং তারা এই ধরনের সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা সেটির সুযোগ তাদের দিব না। অর্থাৎ বিএনপি যে সাংঘর্ষিক রাজনীতি করে এবং জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মসূচি থেকে তারা যে সরে আসেনি, সেটি তারা গতকাল প্রমাণ করেছে। উত্তর সিটির নিজস্ব বাজেটে এডিস মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তাছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণের সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরও 10 জন ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে বলে জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সময়ের সাথে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণের ব্যাপকতা দেখা দিলেও এবার আগেই এই জ্বর এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু থেকে রক্ষার একমাত্র উপায় এডিসের প্রজনন স্থল ধ্বংস করা। বনশ্রীর একটি স্কুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন উত্তরের মেয়র। বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে এর প্রকোপ অনেকটাই কমে আসবে। বিভিন্ন সরকারি সংস্থার গ্যারেজের মধ্যে যেখানে গাড়ি ধুচ্ছে, এটিতেও আমাদের জন্য অসম্ভব ব্যাপার। আমরা মনে করি যে যেইভাবে আমরা দেখছি ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের বিভিন্ন বাসা বাড়ি অফিস আদালতে যারা আছে আমরা একটু সিরিয়াস না। যার বাসার থেকে একজন পরিবার চলে যায় সে কিন্তু জানে কত ভয়ানক। আমাদের সবাইকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এই মশা নিয়ন্ত্রণে রাখতে উত্তর সিটি এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। আমাদের 10টি অঞ্চলের জন্য অনতিবিলম্বে 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে। আমাদের যে নিজস্ব ম্যাজিস্ট্রেট এটি ছাড়া আরো 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে। এডিস মশার আমাদের বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই যাচ্ছে, কিন্তু আমরা আমাদের চিন্তা করতে হবে এবং চিন্তার জন্য আমি এবারটা বাজেটে সর্বাত্মক বেশি বরাদ্দ রেখেছি এই আমাদের এডিস মশার জন্য। সামাজিক সচেতনতা তৈরি করতে পারলেই এডিসের বিরুদ্ধে জয় সম্ভব বলেও জানান মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বারবার সতর্ক করার পরও কোনো ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে গ্যাস পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন কোনো ভবন মালিককে লার্ভার জন্য সতর্ক ও জরিমানা করার পরও পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে। এডিস মশার লার্ভা নিধনে সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালগুলোর ভেতরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সুইমিং পুল না, এটা মশার প্রজনন। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কোথাও যদি এরকম এডিস মশার প্রজনন পাওয়া যায়, তাহলে সেখানে প্রথমবার তাদেরকে এটা পরিষ্কার করে দিয়ে আসবে, সতর্ক করে দিয়ে আসবে। সেকেন্ড টাইম যদি না হয় তাদেরকে জরিমানা করবে। আর এরপরও যদি তারা বলে যে না, তারা এটা করতে থাকবে, তাহলে তাদের কনস্ট্রাকশন বন্ধ করে দেবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে 9 আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইল। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে আদালতে দাখিল করা তার লিখিত ব্যাখ্যা যথাযথ না হয় ক্ষমার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। আগামীকাল আবারও এই বিষয়ে শুনানি হবে। এর আগে গত 21 জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়া আসামিদের আইন ভঙ্গ করে জামিন দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজকে তলব করেন হাইকোর্ট। আমরা একটা আনকন্ডিশনাল অ্যাপোলজির অ্যাপ্লিকেশন নিয়ে আসছিলাম। সেই অ্যাপ্লিকেশনটা আজকে রাখা হয়েছে। কালকে আবার একটা ফার্দার অ্যাপ্লিকেশন দেব ওনার কন্ডাক্টের উপর। আমরা শুধু আনকন্ডিশনালি অ্যাপোলজি চাচ্ছি, আর কিছু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরি খাতুনকে র্যাগিংয়ের নামে নির্যাতনের ঘটনায় 5 ছাত্রীকে 1 বছরের জন্য বহিষ্কার আদেশ হাইকোর্টকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে 26 জুলাই পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। রিটকারী আইনজীবী জানান, বহিষ্কার আদেশে আইনগত ত্রুটি আছে। তখন হাইকোর্ট এ বিষয়ে বক্তব্য বেঞ্চে লিখিত প্রতিবেদন চান। গত 12 ফেব্রুয়ারি রাতে নির্যাতনের শিকার হন ফুলপরি। 14 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
ডিফেক্ট অফ লটা ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দলীয় বিবেচনায় এবং ইচ্ছাকৃতভাবে করেছেন যেন এই ছাত্রীরা অভিযুক্তরা এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে তাদের এই আদেশটা অকার্যকর হয়। অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রপ্তানি। বিদায়ী অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় 31.5%। বিশ্লেষকরা বলছেন বিষয়টি খুবই ইতিবাচক। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রচলিত অপ্রচলিত উভয় বাজারই গুরুত্বপূর্ণ। বাজার ও পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। বিদায়ী 2022-23 অর্থবছরে 55.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 84.58% অর্থাৎ 46.99 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। আর রপ্তানি সিংহভাগই হয়েছে ইউরোপ ও আমেরিকার মতো প্রচলিত বাজারে। তবে পশ্চিমা বাজারে এবার রপ্তানি খানিকটা কম হয়েছে, কিন্তু উল্টো চিত্র অপ্রচলিত বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গেল অর্থবছরে অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে 8.37 বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি 31.38%। 2021-22 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল 25.39%। এদিকে গেল অর্থবছরে জাপানে 1.59 বিলিয়ন, অস্ট্রেলিয়ায় 1.15 বিলিয়ন এবং ভারতে 1.01 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতে প্রথমবারের মতো বিলিয়ন ডলার পোশাক রপ্তানির মাইলফলক অর্জন করে বাংলাদেশ। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন বাজার বহুমুখী করার সরকারি বেসরকারি উদ্যোগের ইতিবাচক ফল মিলেছে। অপ্রচলিত বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। আমাদের নন ট্র্যাডিশনাল যে মার্কেটগুলি তো চায়নার দখল যেখানে ছিল সেই জায়গাটা একটু কমেছে। কমার কারণে ওখানকার কাস্টমার বায়ার ব্র্যান্ডরা মানে বাংলাদেশে কিছুটা ঝুঁকে পড়েছে। ইন্ডিয়া, জাপান, কানাডা এবং খুব সম্ভবত অস্ট্রেলিয়াকে মেন করা হচ্ছে। প্রথমে একটু বলে রাখা দরকার যে এই মার্কেটগুলোকে আমরা নন ট্র্যাডিশনাল বলবো কি না সেটার একটা বিষয় থাকবে, কারণ এই মার্কেটগুলোতে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু রপ্তানি করছি এবং ভালোও করছিলাম। এদিকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও রপ্তানি বেড়েছে, তবে রপ্তানি আয় আশাব্যঞ্জক নয়। যদিও এই দুই অঞ্চলে পোশাক রপ্তানির বড় সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য নন ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে চায়না, মিডল ইস্টের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলো। এই দেশগুলো কিন্তু সবাই মোটামুটি ভালো করছে। মধ্যপ্রাচ্য আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, এটা আমরা অনেকদিন যাবত চেষ্টা করতেছি। আর ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যেমন ব্রাজিল, সবচেয়ে বড় মার্কেট সেখানে হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলে আমাদের একটা ট্যারিফ ব্যারিয়ার আছে। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে 4% নগদ সহায়তা দেয় সরকার। গত অর্থবছরে মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশীদারিত্ব 14.96% থেকে বেড়ে উন্নীত হয় 17.82%। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 72 কিলোমিটার ডাবল রেল লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইনটি চালু হলে ডাবল লাইনে রূপান্তর হবে ঢাকা চট্টগ্রাম রেলপথ। এই রুটে 70 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচলের সক্ষমতা তৈরি হবে। একই সাথে মালবাহী কন্টেইনার চলাচলেরও সক্ষমতা কয়েক গুণ বাড়বে। প্রকল্প পরিচালক জানান 2020 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। চলতি বছরের মার্চে সীমান্ত জটিলতা নিরসন হলে এই রেলপথের নির্মাণ কাজ শেষ হয়। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 72 কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ প্রকল্প, এটা আমাদের শেষ হয়ে গেছে। মূল কাজটা আগামী 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। এই প্রকল্পটা হলে আমাদের ঢাকা চট্টগ্রাম বর্তমানে যে পরিমাণ ট্রেন চলে তার দ্বিগুণেরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে এবং যাত্রার সময় কোনো কোনো ট্রেনে 1 ঘন্টা, আবার কিছু কিছু গুডস ট্রেনে হয়তো 5-6 ঘন্টা সময় কমে আসবে এবং ক্রসিং এর জন্য ট্রেন দাঁড়ায় থাকবে না। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি হিলি স্থলবন্দর, অবকাঠামো উন্নয়নের তাগিদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
বিদায়ী 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি হিলি স্থলবন্দর। আদায় কম হয়েছে 181 কোটি 97 লাখ টাকা। আমদানি কমের কারণে লক্ষ্য অর্জন হয়নি বলছে কর্তৃপক্ষ। তবে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যমান সমস্যা দূর হলে রাজস্ব আহরণ বাড়বে বলছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি গতিশীল করার পাশাপাশি ভারতের সাথে পণ্য বাণিজ্য সহজ করতে 1986 সালে চালু হয় হিলি স্থলবন্দর। ভারতের সাথে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুত সময়ে বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দরের মর্যাদা পায় হিলি বন্দর। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও অন্যতম উৎসে পরিণত হয় বন্দরটি। কিন্তু সর্বশেষ 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি বন্দর। 606 কোটি 28 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 424 কোটি 31 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটে এলসি কমায় পাথর, মশলা, ফলসহ নানা পণ্যের আমদানিও কমেছে। এ কারণেই রাজস্ব আদায়ে ঘাটতি। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হলেই বাড়বে রাজস্ব। পাথরি প্রায় প্রতিদিন 100 গাড়ির মতো আসতো, চাউল আসতো, অন্যান্য কমার্শিয়াল আইটেমগুলো আসতো। এই আইটেমগুলো টোটালি বন্ধ হয়ে গিয়েছে। এই আমদানি কমার ফলে সরকারের রাজস্ব যেমন কমে গিয়েছে, পানামা হিলি স্থলবন্দরের দৈনন্দিন আয় যেটা সেটাও কমে গেছে। এলসি সংকটের কারণে আমদানি কমে যাওয়া এবং অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আমদানি কমলেও কিছু পণ্যে নতুন শুল্কায়ন পদ্ধতি, বন্দরের অনুন্নত অবকাঠামো সহ নানা জটিলতার কারণেও রাজস্ব আদায় কমছে বলে দাবি ব্যবসায়ীদের। রাস্তা যে ভাঙাচোরা রাস্তা, এই রাস্তা দিয়ে পোর্ট পর্যন্ত গাড়ি আসতে আমাদের বেশ সময় লেগে যায়, যানজট লেগে যায়। এখান থেকে ভারতীয় গাড়িগুলো এই জন্য আসতে চায় না। মোটরসাইকেল পার্টস আমাদের এখন বেনাপোল থেকে কন্ট্রাক্টে আমদানি করে এনে হিলিতে বিক্রি করতে হচ্ছে। কাস্টম কর্তৃপক্ষ বলে যে ইউনিট পিচ হিসাবে হায়ার ডিউটিতে আমাদের মালগুলো ছাড়ার চেষ্টা করতেছে। একই দেশে যখন দুই নিয়ম, দুটি আইন বলবৎ করা হয়, এটিও একটি রাজস্ব ঘাটতির মূল কারণ বলে আমরা মনে করছি। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়াতে বিদ্যমান সব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান চান সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। চলতি জুলাই মাসের প্রথম 14 দিনে দেশে রেমিটেন্স এসেছে 99 কোটি 55 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম 14 দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন 29 কোটি 86 লাখ 40 হাজার ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 12 কোটি 72 লাখ 40 হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 3 কোটি 94 লাখ 70 হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 82 কোটি 51 লাখ 60 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 36 লাখ 90 হাজার মার্কিন ডলার। গত জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 219 কোটি 90 লাখ ডলার। সংবাদ আয়োজন শেষ করব নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। জননন্দিত হুমায়ুন আহমেদ, যার লেখার জাদুতে মুগ্ধ বাংলাভাষী লক্ষ লক্ষ মানুষ। বহুমাত্রিক লেখকের নাটক আর উপন্যাসের অস্থিমূলে লুকিয়ে রয়েছে সমাজের গভীরতম আখ্যান। জনপ্রিয় নাট্যকারের 11তম প্রয়াণ দিবসে বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। ভারিক্কির চেয়ে সরল কিন্তু সুগভীর চরিত্র নির্মাণে অনন্য অবদান রয়েছে হুমায়ুন আহমেদের। পশু মানুষের চেয়ে শ্রেষ্ঠ, এই ব্যাপারটা আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না। বাংলা নাটককে নতুন জীবনী শুধু দান করেননি, করেছেন জীবন্ত, মানবিক ও গ্রহণীয়। ওই আনিস ছেলেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। চরিত্রের বাংময়তায় তাই তিনি অবিনশ্বর, কারণ তার সিনেমায় যেমন আছে আবহমান বাংলা, তেমনি কাহিনীর প্রান্ত জুড়ে সমান্তরাল মহান মুক্তিযুদ্ধ। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কথা সাহিত্যেই শুধু নয়, নিজস্ব সুর আর স্বর আলাদা ভঙ্গি এনেছিল ধ্রুপদী শিল্পকলায়। এমনকি প্রাচীন বাংলাও প্রাঞ্জলভাবে ধরা দিয়েছে তার সঙ্গীতে।
হারাতে বসা লালন সাঁই, ম্রিয়মান রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ জসিমউদ্দিনের ভাবধারা নবরূপে সৃজন করেছেন তিনি। ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বহুমাত্রিক হুমায়ুন মধ্যবিত্তের যাপিত জীবন, ভেতর বাহিরের অন্তর্দ্বন্দ্ব, নৈতিক আর অনৈতিকতার দান্দিকতা ফুটিয়ে তুলেছেন তার মতো করে। রাজনীতির স্থাবকতা একেবারে উদাসীন হুমায়ুন ছিলেন দেশমাতৃকার পক্ষে সরব এক যোদ্ধা। নিঃস্বার্থপ্রেমী এই কথাশিল্পীর বদৌলতে ৭০ দশকের পর অসংখ্য মানুষ হয়েছিলেন বইমুখী। এমনকি অমর একুশে বইমেলার প্রাণও ছিল তার লেখনী। ২০১২ সালের ১৯ জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি, কিন্তু বেঁচে আছেন শত চরিত্রের মধ্য দিয়ে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন স্বজন ও শুভানুধ্যায়ীরা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান ভক্তরা। এ সময় ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ুন আহমেদের নাটক, সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ। বিদেশিদের কাছে গিয়েও বিএনপির আশা পূরণ হয়নি, সংবিধান মেনেই নির্বাচন, বলছে আওয়ামী লীগ। কোন সংবিধান মেনে নির্বাচন, প্রশ্ন বিএনপির। আওয়ামী লীগের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ। সংঘর্ষে নয়, ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন লক্ষ্মীপুরের সজীব। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের মত। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একসাথে কাজ করছে ওয়াশিংটন, ঢাকা। মানবাধিকার রক্ষায় গুরুত্ব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।